হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা থাকবে। স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মাননীয় DY চন্দ্রচূড় স্যার কি কি মন্তব্য করেছেন, আজ কি কি অর্ডার দিয়েছেন তিনি, চাকরি কি পুনর্বহাল থাকলো, অযোগ্যদের কি হবে, আজ মামলাটির নিষ্পত্তির কথা ছিল কিন্তু কেন মামলাটি পিছিয়ে দেওয়া হলো, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মধ্যে। অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। তো চলুন বিস্তারিত জেনে নিই। তো আজ 16ই জুলাই 2024 তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ মাননীয় চিফ জাস্টিসের আন্ডারে 12 নম্বর সিরিয়ালে স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মীর চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে। তো প্রথমেই মাননীয় চিফ জাস্টিস তিনি বলেন যে এই মামলার আগে ইনকাম ট্যাক্স রিলেটেড একটি মামলা ছিল, সেই মামলাটির নিষ্পত্তি ঘটে গেলেই তারপর ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলাটি তিনি শুনানি করাবেন। তো শুনানির একদম শুরুতে যে বিষয়টা উঠে আসে, যে পিটিশনারদের পক্ষ থেকে কথা বুঝলেন অভিষেক মনু সিংভি স্যার, তিনি যে বিষয়টা উত্থাপন করেন, তিনি জানান যে ইতিমধ্যেই রেসপন্ডেন্ট পিটিশনার যারা এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে, যারা যারা পার্টি রয়েছে, কেউ কারোর পক্ষে বা কেউ কাউকে কোনো এফিডেভিট ফাইল তারা সাবমিট করেনি বা কেউ এফিডেভিট ফাইলের রিপ্লে তারা প্রদান করেনি। তো তিনি মাননীয় চিফ জাস্টিসের কাছে তিনি প্রার্থনা জানান যে আজকে যেন এই মামলার ডিটেলসের শুনানি না করা হয়, কেননা কে কার কি বক্তব্য রয়েছে, কে কি তথ্য তুলে ধরছে, সেই সমস্ত সংক্রান্ত তথ্যগুলো একমাত্র সেই এফিডেভিট ফাইলের মধ্যে রয়েছে বা এফিডেভিট ফাইলের মধ্যে থাকে। তো এই এফিডেভিট ফাইলগুলো যদি এক্সচেঞ্জ না করা হয় তাহলে আমরা বুঝবো কি করে কে কোন পয়েন্টে কথা বলবেন। তো তিনি চিফ জাস্টিসের কাছে প্রার্থনা জানান যে মাই লর্ড, যাতে করে আজকে বিস্তারিত শুনানি না হয়, নর্মাল প্রসিডিওরের মধ্যে যেটুকু পড়ে সেটুকু আপনি শুনানি করিয়ে মামলাটি প্রসিডিওর মেনটেন করে মামলাটি যাতে শুনানি না করা হয় তার জন্য তিনি প্রার্থনা জানান। তো এই কথা শুনে মাননীয় বিচারপতি তিনি কিন্তু অনেকটা অবাক হয়ে যান এবং তিনি বলেন যে এখনো পর্যন্ত এত সময় দীর্ঘায়িত হয়ে যাওয়ার পরেও আপনারা কেউ কারোর পক্ষে কাউন্টার এফিডেভিট করেননি, কেউ কাউকে এফিডেভিট ফাইল জমা করেননি। তো বিচারপতি তখন বলেন যে এই মামলার রেসপন্ডেন্ট কারা কারা রয়েছেন। তো মূলত রেসপন্ডেন্টদের পক্ষ থেকে আজ ফিরদৌস শামীম অর্থাৎ বিকাশ রঞ্জন বাবু তারা ছিলেন, বিকাশ রঞ্জন বাবু আজ ভিজিতে ছিলেন। তো পিটিশনারদের পক্ষ থেকে একজন লয়ার তিনি বলেন যে সবার প্রথমে মূলত এই এফিডেভিট গুলো স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে করা উচিত ছিল, তো তারা এখনো কোনো রকম ভাবে এফিডেভিট কাউকে প্রদান করেনি, তাহলে কাউন্টার এফিডেভিট কিভাবে হবে, তারা কেন এতদিন এফিডেভিট করেননি। তো বিচারপতি তখন সবাইকে প্রশ্ন করেন যে আপনারা কাউন্টার এফিডেভিট ফাইল করেছেন না করেননি, এই বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বলুন। তো সমস্ত পার্টির পক্ষ থেকে তারা জানায় যে তারা কেউই এফিডেভিট ফাইল বা কাউন্টার এফিডেভিট তারা সাবমিট করেনি। তো মাননীয় চিফ জাস্টিস তিনি বলেন যে ঠিক আছে, আমরা আপনাদের আরেকটি সময় দিচ্ছি, আপনারা সেই নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত এফিডেভিট এবং কাউন্টার এফিডেভিট সমস্তটা আপনারা আদান প্রদান করে নেবেন। এবং সেই সঙ্গে তিনি নির্দিষ্ট টাইমলাইন বেঁধে দিলেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে আপনারা প্রত্যেকে এফিডেভিট ফাইল জমা করুন এবং কাউন্টার এফিডেভিট সমস্ত বিস্তারিত সেগুলো জমা করুন এবং নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে নিন। যদি এটাই কিন্তু আপনাদের লাস্ট চান্স, এরপর যদি আমি শুনি যে কোনো রকম ভাবে এক্সচেঞ্জ হয়নি বা এফিডেভিট ফাইল আপনারা করেননি, আমি কিন্তু তাদেরকে আর কোনো রকম ভাবে সুযোগ দেবো না, এটাই আপনাদের লাস্ট চান্স। আজ গ্রুপ সি এবং গ্রুপ ডির পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি তিনি কথা বলছিলেন। তিনি বলেন যে স্কুল সার্ভিস কমিশন তারা তো রেসপন্ডেন্ট নয়। তো চিফ জাস্টিস তখন তিনি বলেন যে এই স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে প্রাইভেট যে সমস্ত ব্যক্তিবর্গরা রয়েছে অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কাউন্টার এফিডেভিট করতে হবে, তাদের এফিডেভিট ফাইল জমা করতে হবে। তো আজ সুপ্রিম কোর্টের কোর্টরুমে বিভিন্ন লয়াররা তারা তাদের বক্তব্য তুলে ধরতে ব্যস্ত ছিলেন। তো বিভিন্ন লয়ার তারা বিভিন্ন দিক থেকে কথা বলার ফলে মাননীয় চিফ জাস্টিস তিনি একটা পয়েন্ট উত্থাপন করেন যে এত লয়ার এত সবার বক্তব্য যদি পৃথকীকরণ ভাবে আলাদা আলাদা ভাবে শোনা হয় তাহলে কিন্তু অনেকটা সময় দীর্ঘায়িত হবে। এখানে কি কোনো রকম ভাবে ক্যাটাগরাইজ করা সম্ভব, কোনো একটা গ্রুপিং করা সম্ভব? তো তখন স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট আস্থা শর্মা তিনি বলেন একদিকে এই মামলার পিটিশনাররা থাকবে অর্থাৎ রাজ্য সরকার থাকবে, স্কুল সার্ভিস কমিশন থাকবে, এটা দুটো ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। আবার অন্যদিকে যারা রেসপন্ডেন্ট রয়েছেন অর্থাৎ যারা কলকাতা হাইকোর্টে পিটিশনার ছিলেন অর্থাৎ যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের পক্ষ থেকে একটা গ্রুপ করা যেতে পারে এবং অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকে একটা গ্রুপ করা যেতে পারে, চাকরিহারাদের পক্ষ থেকে একটা গ্রুপ করা যেতে পারে। এই টোটাল 5টা গ্রুপ করে শুনানি করানো যেতে পারে। তখন মাননীয় চিফ জাস্টিস তিনি প্রশ্ন করেন যে তাহলে কোন গ্রুপের হয়ে কারা কারা লড়ছেন বা কারা কারা কথা বলছেন, যেমন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কে কথা বলবেন, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কারা কথা বলবেন, পিটিশনারদের পক্ষ থেকে কারা কথা বলবেন, রেসপন্ডেন্ট যারা রয়েছে তাদের পক্ষ থেকে কে কথা বলবেন, চাকরিহারা যারা রয়েছে তাদের পক্ষ থেকে কে কথা বলবেন, সিবিআইয়ের পক্ষ থেকে কে কথা বলবেন, সমস্তটা তিনি জানতে চান।
এর মধ্যে একজন লয়ার তিনি বলেন যে আমরা এই ক্যাটাগরির মধ্যে পড়ছি না, আমরা নট কল ফর ভেরিফিকেশন একটা আমাদের আলাদা একটা ক্যাটাগরি। তো মাননীয় চিফ জাস্টিস তিনি বলেন আপনারা তো এই প্যানেল ক্যান্সেল হোক সেটাই চান। তো সেই উকিল তিনি বলেন যে না না আমরা সেটা চাই না, আমরা চাই প্যানেল বেঁচে থাকুক, কিন্তু আমার মামলার পিটিশনাররা তাদের একটা কোনো রকম ব্যবস্থা বা চাকরির ব্যবস্থা যাতে করে করা যায়, তারা বঞ্চিত হয়েছেন, সুতরাং তাদের চাকরির ব্যবস্থা বা নির্দেশ যাতে আসে তেমন আমরা তাদের আমাদের কথা বলার একটা সুযোগ দিতে হবে, বা যদি তারা ইন্টারভিউর জন্য কল পায় তার জন্য ব্যবস্থা করতে হবে। চিফ জাস্টিসের এই 5টি ক্যাটাগরির কথা শুনে মীনাক্ষী অরোরা ম্যাম তিনি বলেন যে এই 5টা ক্যাটাগরির মধ্যে এর মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে ছোট ছোট করে সাব ক্যাটাগরি রয়েছে। যেমন যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যেও অনেকগুলো ক্যাটাগরি ভাগ হয়ে যাচ্ছে। যেমন কেউ চাকরি হারিয়েছেন, কারোর বিরুদ্ধে এই এই ধরনের অ্যালিগেশন রয়েছে, এই ধরনের তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অথচ বেশ কিছু ক্যান্ডিডেটের মধ্যে কোনো অভিযোগ নেই, কেউ অযোগ্য ক্যান্ডিডেট, কেউ যোগ্য ক্যান্ডিডেট, এই ধরনের বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরি রয়েছে এর মধ্যে। তো মাননীয় চিফ জাস্টিস তিনি বলেন যে ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি যে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে আরো সাব ক্যাটাগরি রয়েছে। তো আজকে আমরা মূলত একটা প্রসিডিওর একটা শুনানি করাতে চাইছি, একটা ব্রডলি একটা গ্রুপিং করে করে আমরা একটা শুনানি করাতে চাইছি। তো নেক্সট দিন যখন আমরা বিস্তারিত শুনানি করাবো তখন আমরা সেই বিষয়গুলো তুলে ধরবো, তখন আমরা সেই বিষয়গুলো শুনানি করাবো। তো ইতিমধ্যে যে 500টার বেশি যে ফাইল ইতিমধ্যে জমা পড়েছে, যা পিটিশন হয়েছে, সেই সমস্ত পিটিশনের পক্ষে তো একই দিনে টোটালটা শোনা সম্ভব নয়, তার জন্য অনেকটা সময় প্রয়োজন। তো পরবর্তী দিনে আমরা যখন বিস্তারিত শুনানি করাবো তখন প্রত্যেক সাব ক্যাটাগরিকে ধরে ধরে আমরা প্রত্যেকের কথা শুনবো। তো এর মধ্যে একজন লয়ার তিনি উত্থাপন করেন যে টোটাল দুটি ক্যাটাগরি করা হোক, একটা 65B যাদের প্রয়োজন রয়েছে তাদের একটা গ্রুপ করা হোক, এবং 65B যাদের প্রয়োজন নেই তাদের একটা গ্রুপ করা হোক। কিন্তু মাননীয় চিফ জাস্টিস তিনি বলেন যে এটা কোনো ক্যাটাগরির মধ্যে পড়তে পারে না, এভাবে শুনানি করানো যেতে পারে না, এটাকে ক্যাটাগরি বলা যেতে পারে না, এটা একটা আর্গুমেন্ট বলা যেতে পারে। যখন আপনারা শুনানি করাবেন তখন তারা এই বিষয়টা উত্থাপন করবে, আমরা যথারীতি শুনবো। তো এরপরেই মাননীয় চিফ জাস্টিস তিনি সমস্ত বিষয়টা চিন্তা ভাবনা করে তিনি অর্ডার লেখা শুরু করেন। তো অর্ডারের প্রথমেই তিনি বলা শুরু করেন যে যেহেতু কোনো পক্ষই তারা এখনো পর্যন্ত এফিডেভিট বা এক্সচেঞ্জ তারা ফাইল জমা করেনি বা এক্সচেঞ্জ করেনি, সেহেতু তাদেরকে আগামী 2 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। তারা কাউন্টার এফিডেভিট বা এফিডেভিট সমস্ত বিস্তারিত তারা জমা করবে এবং তাদের মধ্যে এক্সচেঞ্জ করে নেবে। তো আগামী 2 সপ্তাহ তাদেরকে সময় দেওয়া হচ্ছে। এরপর মাননীয় চিফ জাস্টিস তিনি টোটাল শুনানিটাকে, টোটাল ব্যাপারটাকে 5টি ক্যাটাগরিজ ভাগ করে দেন। সেখানে তিনি প্রথম ক্যাটাগরিতে রাগের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্বিতীয়ত স্কুল সার্ভিস কমিশন তারা কথা বলবে, তৃতীয়ত রিট পিটিশনের পক্ষ থেকে কথা বলবে, নট সিলেক্টেড যারা রয়েছেন, যারা সিলেক্ট হননি তাদের পক্ষ থেকে কথা বলবেন, অন্যত চাকরি যাদের বাতিল হয়েছে, যারা চাকরি হারিয়েছেন তাদের পক্ষ থেকে কথা বলবেন, এবং পঞ্চমত যারা সিবিআই রয়েছে সিবিআই তাদের রিপোর্ট তারা জমা করবে, এবং এই টোটাল 5টি যে গ্রুপ করা হয়েছে সেই 5টি গ্রুপ করে তারা শুনানি করাবেন। এবং তিনি বলেন যে এই টোটাল যে মামলা, টোটাল মামলাগুলোর একটা সমস্ত এফিডেভিট ফাইলগুলোর একটা কম্পাইলেশন আপনারা করবেন, যাতে করে সমস্ত ব্যাপারটা একটা ইলেকট্রনিক্যালি একটা কম্পাইলেশন প্রয়োজন রয়েছে, একটা শর্টলি সমস্ত বিষয়গুলোকে একটু ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। তো এর জন্য তিনি একটা নোডাল একটা কাউন্সিল গঠন করেন এবং সেখানে টোটাল 4 জনের একটা কমিটি গঠন করেন, 4 জন লয়ার সেখানে থাকবেন। তো এই কম্পাইলেশনের জন্য 4 জনের একটি যে কমিটি গঠন করা হয়েছে সেখানে রয়েছেন আস্থা শর্মা, কুণাল চ্যাটার্জি, শালিনী শর্মা এবং পার্থশীল। এই 4 জনকে নিয়ে ফাইনাল একটা কম্পাইলেশন করতে হবে তাদের, তার জন্য একটি কমিটি গঠন করে দিলেন। এবং এই মামলার যারা যারা পার্টি রয়েছেন প্রত্যেকেই তারা চেষ্টা করবেন আপনারা 5 পেজের মধ্যে তাদের সমস্ত বক্তব্যগুলো রিপ্রেজেন্ট করার বা তুলে ধরার, খুব বেশি বিস্তারিত দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই। এবং তিনি আরো বলেন যে লিস্ট অফ কম্পাইলেশন বা লিস্ট অফ ডেট, অর্থাৎ কোন ডেটে কি কি ঘটনা ঘটেছে, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কবে কোন ডেট লাইনে ঘটেছে, ডিভিশন বেঞ্চ কি অর্ডার দিয়েছিল, তারপর সুপ্রিম কোর্ট কবে অর্ডার দিয়েছিল, সেই অর্ডারটি পুনরায় ডিভিশন বেঞ্চে ফিরে এসেছিল, ডিভিশন বেঞ্চ কবে কি অর্ডার দিয়েছে এবং সেটা পুনরায় সুপ্রিম কোর্টে কবে কি ফিরে এসেছে, বিস্তারিত তার ডেডলাইন দিয়ে একটা কম্পাইলেশন বা একটা এফিডেভিট যেন জমা করেন। এরপর পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার ফিরদৌস শামীম তিনি একটা বক্তব্য উত্থাপন করেন। তিনি বলেন যে পরবর্তী শুনানি যেদিন হবে সেদিন যেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যেন লয়ার তারা উপস্থিত থাকেন বা বোর্ড মেম্বার তারা উপস্থিত থাকেন, কেননা এই মধ্যশিক্ষা পর্ষদ তারা অনেক বেশি পরিমাণে এক্সেস রিক্রুটমেন্ট প্রসেস তারা কন্ডাক্ট করেছে, অনেক জনকে ভ্যাকেন্সির তুলনায় অনেক বেশি পরিমাণে রিক্রুটেড করেছেন, তার ফলে তারা যেন সরাসরি প্রেজেন্ট থাকেন তার জন্য প্রেয়ার জানান। তো এই ব্যাপারটা যেন অর্ডার কপির মধ্যে উল্লেখ থাকে তার জন্য তিনি প্রেয়ার জানিয়েছিলেন। এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি আজ ভিসিতে ছিলেন। তিনি বলেন যে সিবিআই ইতিমধ্যে যে 3 মাস অতিবাহিত হয়ে গেল, তারা কি কি ইতিমধ্যে তথ্য কালেক্ট করতে পেরেছে বা তারা কি কি তথ্য সুপ্রিম কোর্টের কাছে জমা করার কথা, কিন্তু তারা কি কি তথ্য পেল সেই বিষয়গুলো এখনো জমা পড়েনি, সেই বিষয়ের প্রতি যাতে নজর দেওয়া হয় সেদিকে তিনি কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন, এবং সমগ্র বিষয়টা নিয়ে যেন সিবিআই তারা একটা রিপোর্ট ফাইল করে এবং সুপ্রিম কোর্টের কাছে জমা করে তার জন্য তিনি প্রেয়ার জানান।
তো এরপর মাননীয় চিফ জাস্টিস তিনি 2 সপ্তাহ সময় দিলেন সমস্ত এফিডেভিট ফাইল জমা করার এবং একে অপরের মধ্যে এক্সচেঞ্জ করানোর 2 সপ্তাহ টাইম দিলেন এবং তার পরবর্তীতে 3 সপ্তাহ মাথায় গিয়ে এই মামলাটি কোনো একটি মঙ্গলবার গিয়ে শুনানির জন্য উঠবে। তো তৃতীয় সপ্তাহে যে মঙ্গলবার পড়বে সেই মঙ্গলবারেই কিন্তু এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তো সমগ্র শুনানিটি আজ সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।